20 বছর পরে নতুন রূপে দত্তবাড়িতে ফিরে এলো ঈশা। দেখেই চিনতে পারলো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তুহিনা ঈশাকে ফোন করে বলতে থাকে, মা জানো না ওই মোহিনী কি সাংঘাতিক। জানো তো, ওই পর্ণা আন্টিকে না বিষ দিয়ে মারতে গিয়েছিল। তখন পর্ণা আন্টি সবার সামনে কি হেনস্থা করলো না। এই মহিলা তো দেখছি অনেক সাংঘাতিক। কি করে ধরে ফেললো ওই মোহিনী ওনাকে বিষ দিয়েছিল। তারপরে জানো তো, কাঁটা চামচ দিয়ে ওই পর্ণা আন্টিকে মারতে গিয়েছিল। আরো কি কি করেছে সবকিছু ঈশার কাছে বলতে থাকে তুহিনা। তখন ঈশা মনে মনে বলতে থাকে, দূর, মোহিনীকে এত করে সবটা বলে দিলাম, বুঝিয়ে দিলাম, তারপরেও কিছু করতে পারলো না। না না, আমাকে এবার দেখছি দত্ত বাড়িতে ঢুকতে হবে, যে করি হোক। তারপরে তুহিনাকে ঈশা বলতে থাকে, আচ্ছা তুহিনা, হিসাব মতো আজকে তো তোর বউ ভাত, তা বউ ভাতের আয়োজন হচ্ছে না? তখন তুহিনা বলতে থাকে, কিসের মা? ওই বউ ভাতের শুধুমাত্র ঘি ভাতটুক দেওয়ারই একটু নিয়ম কানুন ওনারা পালন করেছে। তারপর তো ঝামেলা আর ঝামেলা, ওই সব ঝামেলা মূলে না ওই মোহিনী। তখন ঈশা বলতে থাকে, সে যা হওয়ার হোক, কিন্তু তোকে তো এইটা করতেই হবে, তোকে তো বউ ভাতের অনুষ্ঠান করতেই হবে। তুই না অর্পণের সাথে কথা বল। তখন তুহিনা বলতে থাকে, কি বলবো বলো তো, কিছু তো বলতে পারছি না। ঠিক তখনই কথা বলার সময় অর্পণ সেখানে চলে আসে। এসে বলতে থাকে, তুহিনা, তুমি কার সাথে কথা বলছো? তখনই তুহিনা ফোনটা রেখে কান্নার নাটক করতে থাকে আর বলতে থাকে, অর্পণ। তখন অর্পণ বলে, কি হলো তুহিনা, কি হয়েছে? তখন তুহিনা বলতে থাকে, দেখো না, আমার আর তোমার তো বিয়েটা হয়েই গেছে। আর আজকে তো হিসাব মতো আমাদের বউ ভাত, বলো, তা কোনো অনুষ্ঠানই তো হচ্ছে না। ন্যূনতম একটু অনুষ্ঠানও তো হওয়া দরকার। লাইট আলো, সবার বউ ভাতে কত আয়োজন হয়, আমাদের আয়োজন কি হবে না বলো? আমাদের বউ ভাতে কি কিছুই হবে না? তখনই অর্পণ বলতে থাকে, তুহিনা, তুমি তো জানোই যে কি অবস্থা, এখন কি যে করব। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। এই বলে অর্পণ ঘর থেকে বেরিয়ে যায়। তখন অর্পণ মনে মনে বলতে থাকে, যাক, আমি বরং ঠাম্মির কাছে যাই। ঠাম্মি আমার উপর রাগ করে আছে ঠিকই, কিন্তু কিছু একটু তো বলি, ঠাম্মি হয়তোবা রাজি হয়ে যাবে। তারপরে দেখা যাবে অর্পণ কৃষ্ণার কাছে যায়, গিয়ে বলতে থাকে, ও ঠাম্মি শোনো না। তখন কৃষ্ণা বলতে থাকে, ও মা দাদুভাই, তোমার এখন আমার কথা মনে পড়লো? এই কদিন তো আমার কথা মনে পড়েনি। তখন অর্পণ বলতে থাকে, দেখো ঠাম্মি, রাগ করো না, তুমি তো আমার শোনা ঠাম্মি। তখন ঠাম্মি বলতে থাকে, আচ্ছা বলো, কি বলতে এসেছো বলো। তখন অর্পণ বলতে থাকে, ঠাম্মি শোনো না, আমার বিয়েটা যখন হয়েই গেছে, আজকে তো আমার ফুল। তখনই কৃষ্ণা রেগে যায় আর বলতে থাকে, তোমার বয়স হচ্ছে কতটুকু, হ্যাঁ? এখনো দাড়ি গজায়নি, ওর নাকি ফুল ও সজ্জা। এসব এসব মাথা থেকে না ভূত নামিয়ে ফেলো, বুঝতে পেরেছো? না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলেই কৃষ্ণা চলে যায়। তখন অয়ন আর মমিতা আড়াল থেকে সবটা শুনতে পায়। তখন অয়ন বলতে থাকে, মমিতা, চলো চলো, ঘিয়ের মধ্যে, আগুনের মধ্যে আবার একটু ঘি ঢেলে দেই। তারপরে অয়ন অর্পণের কাছে আসে আর এসে বলতে থাকে, কি হয়েছে অর্পণ? তখন অর্পণ বলে, আর কি জেঠু, দেখো না, আজকে আজকে তো আমার হিসেব মতো বউ ভাত, ফুলসজ্জা, কিন্তু ঠাম্মি তো আমার কোনো কথাই শুনছে না। তখন অয়ন বলতে থাকে, শোনো, ঠাম্মির কাছে বলে না কিচ্ছু হবে না। যার কাছে বললে লাভ হবে, যার কাছে বললে কাজ হবে, তার কাছে যাও। তখন অর্পণ বলে, কার কাছে? তখন অয়ন বলতে থাকে, তোমার বাবা। তোমার বাবাকে গিয়ে চেপে ধরো, দেখবে সব কিছু হয়ে যাবে। তখনই অর্পণ বলতে থাকে, সত্যি? তারপর অয়ন বলতে থাকে, হ্যাঁ, এটাই সত্যি, যাও যাও। তখন অর্পণ বলে, ঠিক আছে, আমি যাচ্ছি বাবার কাছে। ওইদিকে দেখা যাবে সৃজনের রুমে। তখনই অর্পণ সেখানে যায়, গিয়ে বলতে থাকে, বাবা। তখন অর্পণকে দেখে সৃজন বলতে থাকে, কি হয়েছে, আবার কি? তখনই অর্পণ বলতে থাকে, দেখো না বাবা, বিয়েটা তো হয়েই গেছে, আজকে তো আমার বউ ভাত, মানে সোহাগ রাত। তখনই সৃজন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি তো, বুঝি তো, তো কি হয়েছে? তখনই অর্পণ বলতে থাকে, দেখো না, কেউ তো আমার কোনো কথাই শুনছে না। ঠাম্মি ঠাম্মি তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আর মায়ের কাছে তো আমি সাহসও পাচ্ছি না বলতে। তখনই সৃজন বলতে থাকে, তুমি চিন্তা করো না, আজকে আজকে তোমার এমন সোহাগ রাত হবে না, সবকিছুর আয়োজন আমি করব। তুমি কোনো চিন্তাই করো না। তখনই তুহিনা সবটা শুনতে পায়। শুনেই ওর মাকে বলতে থাকে, মা, কাজ হয়ে গেছে। অর্পণের বাবা, সে সব দায়িত্ব নিয়ে নিয়েছে, তারা সবকিছুর আয়োজন করছে। তখন এই কথা শুনেই ঈশা খুশি হয়ে যায়, বলতে থাকে, সত্যি? তাহলে তো কাজ হয়ে গেছে। তারপরে ফোনটা রাখলে ঈশা মনে মনে বলতে থাকে, পর্ণা, এবার ওই মোহিনী কিছু না করলে কি হবে, এই 20 বছর পরে নতুন রূপে দত্তবাড়িতে পা রাখবে এই ঈশা। দেখি না এবার তুই আমার কাছ থেকে কি করে বেঁচে যাস। তারপরে দেখা যাবে সন্ধ্যাবেলা অর্পণা তুহিনার বৌভাতের আয়োজন করে সবাই। তারপরে সেখানে বুবাই সবটা বলতে থাকে আর বলতে থাকে যে, আজকে আমাদের ছোট ভাই অর্পণের বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করেছি, আর এখানে নাচ করবে 3 জন। তখনই সবাই হাতে তালি দিতে থাকে। তারপরে অয়ন আর মমিতা যেন হাতে তালি থামছেই না। তখনই রুচিরা বলতে থাকে, আচ্ছা, এদের দেখে না কিছু বুঝতেই পারি না, হঠাৎ করে এরকম খুশি কেন কে জানে। তখনই পুটি বলতে থাকে, এদের তো কাজই এগুলা, কিন্তু মাকে তো দেখছি না, মা কোথায় গেল? ঠিক তখনই দেখা যাবে সৃজন নেমে আসে নাচের জন্য। ঠিক তখনই
পর্ণা আর মোহিনী সৃজনের সাথে নাচ করতে থাকে, যা দেখে অবাক হয়ে যায় সবাই। তখনই কৃষ্ণা বলতে থাকে, বয়স হয়ে গেল, তাও আবার ধেই ধেই করে নাচ করছে। তারপরে দেখা যাবে তিনজন নাচ করতে থাকে। নাচের মধ্যে মোহিনী বারবার করে পর্ণাকে টেক্কা দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই পর্ণা একদম ল্যাং মেরে মোহিনীকে ফেলে দেয়। তখন সবাই খুব খুশি হয়ে যায়। রুচিরা বলতে থাকে, একদম ঠিক হয়েছে, কাবাবে হাড্ডি হতে গিয়েছিল না, একদম ভালো অবস্থা হয়েছে। এবার এবার নাচ কাকে বলে মোহিনী দেখুক। তারপর দেখা যাবে পর্ণা আর সৃজন নাচ করতে থাকে। সবাই দেখে খুব খুশি হয়ে যায়। তখন পর্ণা আর সৃজন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন সৃজন পর্ণাকে বলতে থাকে, ওই দিন ভাড়েও দেখেছিলাম যে আপনি এত সুন্দর নাচ করেন, আর আজকেও দেখলাম। আর কি কি পারেন আপনি? তখন পর্ণা বলতে থাকে, আপনি তো আমাকে এখনো ভালো করে চিনলেনই না, দেখতে থাকুন, দেখবেন আমি কি কি পারি। তখনই পর্ণার সৃজন সরে যায়। তারপরেই কৃষ্ণা বলতে থাকে, দেখো, এখনো এই বয়সে নাচ করতে হয়। ওইদিকে পুটি পর্ণাকে এসে বলতে থাকে, মা তুমি তো একদম ফাটিয়ে দিয়েছো, তুমি যা নাচ করেছো না। তখনই তুহিনা উঠে দাঁড়ায় আর এসে বলতে থাকে, আমিও অর্পণের সাথে একটা নাচ করব, আজকে তো আমাদের বউ ভাত। তখন কৃষ্ণা বলতে থাকে, চুপ করো তো, আজকে বিয়ের পরের দিনই সে কিনা ধেই ধেই করে নাচ করবে। তখনই তুহিনা বলতে থাকে, প্লিজ ঠাম্মি, অনুমতি দাও না, আমার তো বউ ভাত আজকে, আমিও আর অর্পণও নাচ করব। তারপরে কৃষ্ণা আর কিছুই বলে না। তখনই সৃজনের বাবা বলতে থাকে, থাক না কৃষ্ণা, ছেলে মানুষ, ওরা নাচ করুক। তারপরে তুহিনা আর অর্পণের নাচ দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওরা এমন ভাবে নাচ করছিল যে সবাই লজ্জা পেয়ে যায়। তখনই অর্পণের দাদু বলতে থাকে, থামো তো, থামো, এরকম নাচ দেখে আমি তো অসুস্থ হয়ে যাচ্ছি। কৃষ্ণা, আমার ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। ঠিক তখনই দেখা যাবে কৃষ্ণা বলতে থাকে, এটা কোনো ভদ্র ঘরের মেয়ের নাচ হলো? কেমন করে নাচছিলে তুমি? তোমার বাবা মা কিছু শিখায়নি তোমাকে? ঠিক তখনই সেখানে ঈশা চলে আসে। এসেই বলতে থাকে মারাঠি ভাষায়, এটা কেমন কথা, বা মা বাবাকে কেন টানছেন? তখনই ঈশাকে দেখে চমকে যায় সবাই। দত্তবাড়ির সবাই অবাক হয়ে যায়। তখনই পর্ণা বলতে থাকে, আপনি? তখনই ঈশা বলতে থাকে, হ্যাঁ আমি। তখনই তুহিনা গিয়ে মা বলে জড়িয়ে ধরে ঈশাকে। তখন পর্ণা বলতে থাকে, আপনি তুহিনার মা? তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ আমি তুহিনার মা। আসলে আপনারা তো আমাকে আর কোনো খবর টবর দিলেন না, তাই আমি চলে আসলাম। তখনই সৃজনের বাবা বলতে থাকে, আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে না, তাই না আপনাকে কিছু বলাই হয়নি। আপনার সাথে তো আমরা যোগাযোগ করতাম। তখন জেঠিমা বলতে থাকে, হ্যাঁ, আমি হলাম অর্পণের জেঠিমা। তখনই এই কথা শুনে ঈশা বলতে থাকে, হ্যাঁ আমি জানি, আপনাদের সবাইকেই আমি চিনি। যা শুনে সবাই চমকে যায়। তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ তুহিনা, তুহিনা আপনাদের ছবি আমাকে পাঠিয়েছে তো, সবার ছবি আমাকে পাঠিয়েছে। তখন আমি সবাইকে দেখেছি। তখনই এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তখন ঈশা পর্ণার কাছে যায় আর গিয়ে বলতে থাকে, আপনি তো আলোকপর্ণা দত্ত, তাই না? তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ। আপনি তো তুহিনার মা, তাই না? অর্পণ, তুমি তাকে দেখেছো? তখনই তখনই ঈশা বলতে থাকে, হ্যাঁ, ও অর্পণের সাথে আমার দেখা হয়েছে তো। যা শুনে পর্ণা চমকে যায়। তারপরে পর্ণা ঈশাকে বলতে থাকে, আচ্ছা, আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে। তখন ঈশা ভয় পেয়ে যায়, মনে মনে বলতে থাকে, সর্বনাশ, পর্ণা আবার আমাকে চিনে ফেললো না তো। এদিকে পর্ণা ও ঈশার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে পর্ণা চিনতে পারবে ঈশাকে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।